আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এই পরীক্ষাটা হয়েছিল ২০২৩ সালে। আপনারা জানেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে, যেটার অ্যাডমিট অলরেডি দিয়ে দিয়েছে। এজন্য আমরা আগের সালের প্রশ্নটা আপনাদের জন্য নিয়ে আসলাম। চলুন শুরু করা যাক। নিম্নলিখিত সূত্রগুলো বর্ণনা করুন এবং ব্যাখ্যা করুন। ১ নম্বর কি বলছে? ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশ সূত্র। ২ নম্বর হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র কি বলতেছে? যখন কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। এটা ব্যাখ্যা দেওয়া আছে যে একটি দণ্ড চুম্বক এবং একটি বদ্ধ গৌণ তারকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে, অথবা একটি গৌণ কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎবাহী কোনো কুণ্ডলী রেখে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন করলে গৌণ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যার পরিবর্তন ঘটে এবং এর ফলে গৌণ কুণ্ডলীতে আবিষ্কৃত তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সময়ের সাথে তার কুণ্ডলীতে সংযুক্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন না হলে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় না। এখানে আরেকটা সূত্র আমরা নিয়ে আসি, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। যেকোনো একটা দিলেই হবে, আমরা দুটা আছে এই জন্য দুটো নিয়ে আসি, আপনারা পড়ে রাখবেন। তার কুণ্ডলীতে আবিষ্কৃত তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা এবং চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখানে একটা গাণিতিক রূপ আছে, এই গাণিতিক রূপটা দেখে নেবেন। আচ্ছা, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলতেছে তাপ স্বতঃস্ফূর্তভাবে কখনো ঠান্ডা বস্তুর দিক থেকে গরম বস্তুর দিকে প্রবাহিত হয় না। তার মানে বলতেছে তাপ কখনোই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে যেতে পারবে না, যেতে হলে কোনো মাধ্যম লাগবে। এছাড়া কোনো প্রক্রিয়ার পরে সর্বমোট বিশৃঙ্খলা কখনো কমে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আরো কিছু তত্ত্ব আছে, যেগুলোকে বলছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। মানে এটা কেলভিন বলছে আর কি, এমন একটা তাপযন্ত্র তৈরি করা অসম্ভব যা 100% দক্ষতায় তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারে। তাহলে একটা যন্ত্র তৈরি করা কোনোভাবেই সম্ভব না যেটা সম্পূর্ণরূপে তাপকে কাজে রূপান্তরিত করতে পারে, এটা সম্ভব না। তাপকে কাজে রূপান্তরিত করতে হলে আমাদের উম, আহ, আরেকটা ইন্টারনাল অন্তর্নিহিত শক্তি এটাও আসবে আর কি কাজের সাথে। ক্লোসিয়াসের স্টেটমেন্ট, তাপ কখনোই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে নিজে নিজে প্রবাহিত হয় না। আর এন্ট্রপি স্টেটমেন্ট হচ্ছে একটি বিচ্ছিন্ন ব্যবস্থার এন্ট্রপি কখনো কমে না, বরং বাড়ে বা অপরিবর্তিত থাকে। এটা একটা ব্যাখ্যাটা হতে পারে এরকম যে একটি গরম কেটলি ঠান্ডা হলে তাপ বাইরে চলে যায়, কিন্তু ঠান্ডা কেটলি নিজে নিজে কখনো গরম হয়ে যায় না। তার মানে এখানে বোঝাচ্ছে যে একটা গরম কেটলিকে যদি আমরা চুলা থেকে আহ, বাইরে রাখি বা সরাই রাখি, তাহলে ধীরে ধীরে এটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এটা আমরা চুলাতে না দিলে বা হিট না দিলে এমনি এমনি এটা গরম হয়ে যাবে না। এটাই আমাদের দ্বিতীয় সূত্রের উদাহরণ। এটিকে এইটি বলে দেয় যে প্রকৃতিতে সবকিছু বিশৃঙ্খলার দিকে এগোয়। হিট ইঞ্জিন কেন 100% সক্ষমতা হতে পারে না, এটি দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় আর কি। এখন একটা ম্যাথ দেখি। বলছে যে একটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে একটি হেলানো তলের ওপর 100 কেজি ওজনের একটি বক্স আছে। বক্সটির 50 কেজি বল প্রয়োগে হেলানো তলের সাথে 15 ডিগ্রি কোণে টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। এই চিত্রতে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা বল দেওয়া আছে, এটা 15 ডিগ্রিতে 50 কেজি এবং 50 কেজি নিচের দিকে 100 কেজি ব্লক। তো এটা যদি আমরা ফ্রি হ্যান্ড আঁকি, তাহলে এটা যদি আমরা নিচের দিকে টানি, এই ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করবে। যেহেতু এটা নিচের দিকে কাজ করবে, এই ব্লকটা যেহেতু আমাদের এই বরাবর আছে, এটা যদি আমরা ভার্টিক্যাল ধরি, তাহলে এইটা নিচের দিকে কাজ করলে এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের 30 ডিগ্রি হবে। তো নিচে আমাদের এখানে দেখাই দিছি যে এখানে 50 কেজি, এখানে 100, এটা 30 ডিগ্রি, আর এটা আমাদের 15 ডিগ্রি আছে। আর এবং এফ আমাদের বের করতে বলছে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ। তাহলে আমরা যদি প্রথমে আনুভূমিক ভাবে নেই, তাহলে এফ এফ এক্স ইকুয়াল 0, তাহলে হচ্ছে আমাদের এফ প্লাস 50 cos 15 এবং 100 cos 13। এখানে ক্যালকুলেশন করলে আসবে 1.70। এবার যদি আমরা ভার্টিক্যাল বরাবর নেই, তাহলে ভার্টিক্যাল বরাবর কি কি আছে আমাদের? আর আর প্লাস 15 সাইন 50 sin 15 ইকুয়াল 100 cos। যেহেতু এটা আমাদের লম্বের সাথে, তাহলে আনুভূমিকের সময় সাইন এবং উলম্বের সময় ভার্টিক্যাল সময় হবে কস। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি আমরা 73.66 কেজি। তাহলে এফ ইকুয়াল টু মিউ আর, আমরা জানি ফ্রিকশন মিউ ইকুয়াল টু এফ ভাগ আর, এখান থেকে আমরা ফ্রিকশন পেয়ে যাবো। আর প্রথমে যে ফোর্সটা পাইছি এটা আমাদের ঘর্ষণ বল এফ। আচ্ছা,
3 নম্বরে ছিল যে ড্র টপ ফ্রন্ট অ্যান্ড লেফট সাইড ভিউ অফ দ্য ব্লক। তাহলে একটা ব্লক দেওয়া আছে, সেটা কি বের করতে বলছে? টপ ভিউ, তারপরে ফ্রন্ট ভিউ, এটা যেহেতু এই দিক দিয়ে দেওয়া আছে তাহলে এটা আমাদের ফ্রন্ট ভিউ, এবং আমাদের লেফট সাইড ভিউ অঙ্কন করতে বলছে। একটা সহজ ড্রয়িং দেখা যাচ্ছে, এটা আমাদের টপ, এবার লাইন আছে, এটা আমাদের ফ্রন্ট। আর আমরা যদি লেফট সাইড আঁকি, লেফট সাইড হলে এইটার জন্য আমাদের এখানে একটা ডট লাইন আসবে, পুরোটা এটাই দেখা যাবে। কিন্তু যেহেতু এই জায়গাতে আমাদের কোনো ম্যাটেরিয়াল নাই, ফাঁকা, এই জন্য এখানে আমাদের একটা কি ডটের লাইন আসবে। দ্বিতীয়ত বলছে এমএস ব্লকের ভর গণনা করুন, মানে এটার একটা ভর বের করতে হবে, যেখানে এর ঘনত্ব দেওয়া আছে 7800 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা যদি ভর বের করি, তাহলে আমাদের এখানে দুটো সেকশন আমরা করে নেবো। একটা হলো আমাদের এইটাকে একটা ধরবো, আর এই পুরোটাকে এটা একটা, দুইটা। তাহলে এটা দেখেন কত কত আছে, এখান থেকে যদি একটু বাদ দিয়ে দেয়, তার মানে এইটুকু যদি 10 হয়, তাহলে এখানে 10, এইটুকু আমাদের, এইটুকু 10, এটুকু যদি আমাদের 10 হয়, তাহলে বাকি থাকে কতটুকু? এই সাইডে 30। তার মানে এইটুকু জায়গা আমাদের 30, এইটুকু জায়গা আমাদের 30। তাহলে দেখেন এই যে 30 ইন্টু 20 ইন্টু হাইটটা আমাদের 10, এই যে 30 ইন্টু 20 ইন্টু 10, আর এটা হচ্ছে আমাদের 10 ইন্টু 10 ইন্টু 20, 10, 20 অ্যান্ড 20। এই যে আমাদের 10, এই যে হাইটটা আমাদের 20, আর এই বরাবর এটা আছে আমাদের 20। যদি ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন আমাদের কি দরকার? ভর দরকার। তাহলে এম ইকুয়াল টু রো ভি, রো আমাদের দেওয়া আছে ম্যাথে 7800 ইন্টু 0.01, এটা করলে আমাদের 78 কেজি অ্যান্সার। 4 নম্বর ছিল আমাদের কি প্যাসকেলের তরল পদার্থের চাপের সূত্রটি বর্ণনা এবং প্রমাণ করো। তাহলে প্যাসকেলের সূত্র কি? প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনো আবদ্ধ তরলে একটি স্থানে চাপ প্রয়োগ করলে তা অপরিবর্তিতভাবে সমগ্র তল এবং পাত্রের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। বলতেছে যে কোনো আবদ্ধ তরলে একটি স্থানে চাপ প্রয়োগ করলে তা অপরিবর্তিতভাবে সমগ্র তলে এবং পাত্রের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা এখন প্রমাণটা দেখি। তাহলে আমাদের প্যাসকেলের সূত্রের জন্য একটা আমরা জানিছি, তাহলে এটা আমাদের F1, এখানে ফোর্স প্রয়োগ করবো, আর F2 এখান থেকে আমরা ফোর্স উত্তোলন করবো। ধরি একটি আবদ্ধ পাত্রে তরল ভরা আছে এবং পাত্রের দুটি ভিন্ন স্থানে দুটি ছোট পিস্টন আছে। প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1, তার মানে এই পিস্টনের ক্ষেত্রফলকে আমরা A1 ধরতেছি, আর দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2, কারণ এই পিস্টনের ক্ষেত্রফল A2। প্রথম পিস্টনে যদি একটি বল F প্রয়োগ করি, তাহলে প্রথম পিস্টনে সৃষ্ট চাপ, তাহলে আমরা যদি এখানে F বল প্রয়োগ করি, তাহলে কি পরিমাণ চাপ উৎপন্ন হবে? তাহলে P1 ইকুয়াল টু F1 A1। তাহলে প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপ তরলের সব দিকেই অপরিবর্তিতভাবে ছড়িয়ে পড়ে, মানে এখানে যতটুকু চাপ হবে এখানে ততটুকু চাপ হবে। তাহলে আমরা বলতে পারি কি দ্বিতীয় পিস্টনেও P1 ইকুয়াল টু P2, মানে এখানে যে পরিমাণ চাপ হবে F1 পিস্টনে, সেম পরিমাণ চাপ আমাদের F2 পিস্টনে পাবো আর কি। তাহলে অতএব আমরা বলতে পারি F2 ইকুয়াল F1 ইন্টু A2 বাই A1। অতএব এখানে যদি A2 বড় হয় তাহলে হবে কি F2 গ্রেটার দ্যান F1, আর যদি আমাদের উল্টাটা হয় তাহলে আমাদের বিপরীতটা হবে আর কি। অর্থাৎ অল্প বল প্রয়োগ করে অনেক বেশি বল পাওয়া যায়, যা প্যাসকেলের সূত্রের বাস্তব প্রমাণ। 5 নম্বর কি বলছিল? নিম্নলিখিত সংক্ষিপ্ত রূপগুলির পূর্ণরূপ লিখো। এটা হলো প্রকৌশলী ভাষা বা ইঞ্জিনিয়ারিং ভাষায় লিখতে বলছে। NPSHA, PLC, KVL, GPS। তাহলে NPSH হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড, PLC হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, KVL হচ্ছে কারশফস ভোল্টেজ ল, GPS হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 6 নম্বর একটা ম্যাথ ছিল ইলেকট্রিক্যালের, যেহেতু এই পোস্টটা হয় ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কম্বাইন থাকে, এই জন্য কম্বাইন প্রশ্ন হয়। এখানে মেকানিক্যালে কিছু প্রশ্ন থাকে, ইলেকট্রিক্যালে কিছু প্রশ্ন থাকে। এই জন্য যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ম্যাথগুলো দেখতে হবে আপনাদের যদি ভালো করতে চান পরীক্ষায়, আর যারা মেকানিক্যাল তাদের ইলেকট্রিক্যালের কিছু জেনারেল ম্যাথগুলো দেখতে হবে। জেনারেল বলতে যেগুলো বেসিক ম্যাথগুলো সেগুলো দেখতে হবে যাতে পরীক্ষায় ভালো করা যায়। তো বলতেছে যে একটি সিরিজ RLC সার্কিটের আর ইকুয়াল টু হচ্ছে 200 ওহম, এখানে একটু ভুল আছে, 200 ওহম হবে এখানে। আর হচ্ছে XL ইকুয়াল টু হচ্ছে 400 ওহম, এখানেও একটু ভুল আছে, ওহম হবে। এবং সাপ্লাই ভোল্টেজ 200 ভোল্ট। সার্কিটটি রেজিস্টিভ হলে এতে সংযুক্ত ক্যাপাসিটেন্সের মান কত, আর সার্কিটটি কি পরিমাণ পাওয়ার খরচ হবে। তাহলে এখানে আমাদের সার্কিটটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আর ইকুয়াল টু কি 200 ওহম, XL ইকুয়াল টু 400 ওহম, আমাদের ভি দেওয়া আছে 220 ভোল্টেজ, এবং এফ দেওয়া আছে 50 ফ্রিকোয়েন্সি। তাহলে সার্কিটটি RLC সার্কিট রেজিস্টিভ হলে, যদি RLC সার্কিট রেজিস্টিভ হয়, আমাদের XC ক্যাপাসিটেন্স এবং XC লোড এটা দুটো সমান হবে। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স XC ইকুয়াল টু 1/2 পাই FC। এখান থেকে আমরা C বের করবো, ক্যাপাসিটেন্সের মানটা বের করবো, তাহলে 1/2 F XC। তাহলে এগুলো মান বসাই দিলে আমাদের মান আসবে
এটাকে করলে আমাদের 8 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর বলছে পাওয়ার খরচ করতে হবে, পি ইকুয়াল টু আমরা জানি কি ভি স্কয়ার ভাগ আর, আমাদের ভির মান দেওয়া আছে এবং আর এর মানও দেওয়া আছে। তাহলে 220 স্কয়ার ভাগ 200, তাহলে আমরা পাচ্ছি 242 ওয়াট অ্যান্সার। তাহলে 7 নম্বরে আসি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে প্রদত্ত বর্তনীর সমতুল্য রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং 512 এর কারেন্ট নির্ণয় করো। 512 না, এটা হচ্ছে 5 ওহম হবে। এখানে 5 ওহমের কারেন্ট নির্ণয় করতে বলতেছে, 5 ওহম এটার। এখানে ওহম চিহ্নটা আসে নাই, এখানে হচ্ছে আমাদের 5 ওহমের কারেন্ট নির্ণয় করতে বলছে। 5 ওহমের কারেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন এখানে যেটা বলছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স, তো এই দুটো আমরা যদি যোগ করি 20 হবে, তাহলে এই 20 এবং এই 20 হবে প্যারালাল, যেখানে প্যারালাল তার সাথে আমাদের এই 10টা হবে সিরিজ, এবং এই পুরোটা এটার সাথে আবার প্যারালাল, 5 এর সাথে প্যারালাল এবং এটার সাথে সিরিজ। তাহলে আমাদের আসে 11 ওহম। বুঝতে পারতেছেন, মানে 10 এবং 10 যদি আমরা এখানে ভেঙে দেখাই একটু, তাহলে প্রথমে 10 আর 10 যদি আমরা যোগ করি তাহলে হবে 20। তার মানে সার্কিটটা দাঁড়াবে এরকম, তখন এখানে একটা থাকবে আর এটার সাথে এই 20 এখানে থাকবে, আর এইদিকে এটা আমাদের 5, এখানে আমাদের এটা আমাদের 10-এর ইয়াটা, এখানে আমাদের 5, আর এখানে এই যে 7-এর এটা থাকবে। তাহলে এই দুটো যোগ করলে এখানে আমাদের 20 আর এই 20, তাহলে এই দুটো প্যারালাল হবে। এই দুটো প্যারালাল হয়ে আবার এটার সাথে সিরিজ হবে, যেখানে যেটা আমরা দেখাইছি 20 প্যারালাল 20, এটার যে প্যারালালটা এর সাথে আবার সিরিজ হবে এই 10-এর সাথে। এই 10-এর সাথে যখন সিরিজ হবে তখন আমাদের এই পুরোটা তখন এই 5-এর সাথে তখন আবার প্যারালাল হবে, এই 5-এর সাথে আবার আমাদের প্যারালাল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা মান পাবো এই 5-এর সাথে প্যারালাল, তাহলে এই দুটো আবার প্যারালাল করলে, যেমন এই যে 5-এর সাথে প্যারালাল, এই পুরোটা আমাদের 5-এর সাথে প্যারালাল, এই 5-এর সাথে প্যারালাল হলে এটা তো আমার সাথে সাথে হবে সিরিজ। তাহলে আমরা কি পেয়ে যাবো টোটাল রেজিস্ট্যান্স। এখন বলছে যে আমাকে কারেন্ট বের করতে হবে, যেহেতু আমাকে এই শাখার এই যে 5 ওহমের আমাকে কারেন্ট বের করতে বলছে। তাহলে আমরা টোটাল কারেন্ট বের করবো, টোটাল কারেন্ট কি ভি ভাগ আই আর, তাহলে ভি কত আমাদের 120 ডিভাইড বাই 11, তাহলে আমাদের হচ্ছে 10.91 অ্যাম্পিয়ার। এখন আমাদের এইটারটা বের করতে বলছে। এইটার আগে এখানে আমাদের কি ঘটবে, এই যে এখানে প্যারালাল যেটা থাকে সেটা আমাদের বের করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 10.19, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 10, এই যে এখান থেকে 10 তো 20, তাহলে এই এই পুরোটার ক্যালকুলেশন করলে আসবে 20, যেটা এর সাথে এটা প্যারালাল। তাহলে আমরা জানি যে প্যারালালের ক্ষেত্রে কারেন্ট বের করতে হলে যে শাখার কারেন্ট বের করবো তার বিপরীত শাখার কারেন্ট ইন্টু টোটাল কারেন্ট। তাহলে আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 10.19 আর বিপরীত শাখার কারেন্ট হচ্ছে 20, আর নিচে দুই শাখার কারেন্টের যোগফল, তাহলে 20 + 5 ইকুয়াল টু হচ্ছে 8.72 অ্যাম্পিয়ার। দেখলে আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যদি পিডিএফটা পেতে চান তাহলে আমার ভিডিওর যে কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মেইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে আমি পাঠিয়ে দেবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখানে যুক্ত হয়ে গেলে আপনারা এই পিডিএফটা পাবেন। তাহলে 8 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম প্রয়োগ করে বর্তনীতে সর্বোচ্চ এফিসিয়েন্সি নির্ণয় করো। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ব্যবহার করে আমাদের সর্বোচ্চ এফিসিয়েন্সি কতটুকু পাবো এটা বের করতে হবে। তাহলে আমরা একটা সার্কিট নিয়ে নিচ্ছি, এখানে আরএস আরএল ভোল্টেজ বলছে যে ধরি একটি ডিসি বর্তনী আছে, এর উৎসের ভোল্টেজ হচ্ছে ভি, উৎসের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আরএস, লোড লোডের রোধ হচ্ছে আরএল। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অনুযায়ী আরএল ইকুয়াল আরএস, এই অবস্থায় লোড সর্বোচ্চ শক্তি পায়। তাহলে কারেন্ট নির্ণয় হচ্ছে আই ইকুয়াল টু ভি ভাগ, মানে এই যে ভি ভাগ এই দুইটার কারেন্ট যোগ। তাহলে আমরা যদি কারেন্ট বের করতে চাই তাহলে ভি ভাগ আর, মানে এই দুইটার যোগফল, যেহেতু সিরিজে আছে। অতএব আমরা যেহেতু আরএল ইকুয়াল টু আরএস জানি, তাহলে দুটোই হবে আরএস। আরএল এর জায়গায় আমরা আরএস বসাই দিলাম, তাহলে ভি ভাগ 2 আরএস। তাহলে আমরা লোড পাওয়ার কতটুকু পাবো, পাওয়ার ইকুয়াল টু আমরা জানি আই স্কয়ার আর, তাহলে আই এর মান এটা আমাদের, তাহলে ভি ভাগ 2 আর স্কয়ার আরএল, তাহলে আমরা পাচ্ছি ভি স্কয়ার ভাগ 4 আর এস। তাহলে এটা আরএলটা হচ্ছে আরএস বাই আরএল, আমরা জানি যে আরএল ইন্টু আরএস, তাহলে এখানে আরএস বসাই দিলে এখানে স্কয়ারের জন্য একটার সাথে একটা কাটা যাবে, থাকবে আমাদের ভি স্কয়ার ভাগ 4 আরএস। তাহলে আমাদের মোট পাওয়ার বা টোটাল পাওয়ার আমরা জানি কি আই ইন্টু ভি, তাহলে আমাদের আই কত বের করে রাখছি আমরা, ভি ভাগ 2 আরএস, তাহলে ভি ভাগ 2 আরএস ইন্টু ভি, তাহলে এই যে ইন্টু ভি স্কয়ার ভাগ 2 আর এস। তাহলে আমরা দুটো পেয়ে গেছি, একটা লোড পাওয়ার আর টোটাল পাওয়ার। তাহলে আমরা এফিসিয়েন্সি বের করবো, এফিসিয়েন্সি হচ্ছে লোড পাওয়ার ভাগ টোটাল পাওয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমাদের এই 2টা উপরে চলে যাবে, 4টা নিচে আসবে, এগুলো কাটা যাবে, ভি স্কোয়ার এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার কাটা যাবে, এই ভিএস এই ভিএস কাটা যাবে, এই 2টা আমার উপরে চলে আসবে আর এই 4টা নিচে আসবে। এখানে আমাদের আসে কাটাকাটি করলে 0.5, তাহলে 0.5 মানে আমাদের 50%। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সর্বোচ্চ যে আমাদের লোড ইফিসিয়েন্সি হবে সেটা হচ্ছে 50%। 9 নম্বর একটা প্রশ্ন ছিল যে একটি 4 পোল 3 ফেজ অল্টারনেটর প্রতি মিনিটে 1500 আরপিএম এ ঘুরে, 3 পোল 3 ফেজ
ইন্ডাকশন মোটরে সাপ্লাই দেয়। মানে একটা 4 পোল 3 ফেজ অল্টারনেটর প্রতি মিনিট এত আরপিএম এ ঘুরে 2 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরে সাপ্লাই দেয়। মানে এইটা এখানে অল্টারনেটর কিসে ইন্ডাকশন মোটরে সাপ্লাই দেয়। মোটর স্লিপ 3% হলে মোটর স্পিড কত? তাহলে আমরা প্রথমে অল্টারনেটর ফ্রিকোয়েন্সি নির্ণয় করবো। তাহলে 4 পোল 3 ফেজ অল্টারনেটর, এটার গতি দেওয়া আছে কত? 1500। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সির সূত্র পিএন ভাগ 120। তাহলে 4 ইন্টু এন হচ্ছে আমাদের 1500 ভাগ 120, তাহলে এটা আসবে 50 হার্জ। তাহলে আমরা অল্টারনেটর ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে ইন্ডাকশন মোটরের সিঙ্ক্রোনাস স্পিড নির্ণয়। তাহলে হচ্ছে মোটরটি কত পোল? 2 পোল 3 ফেজ ইন্ডাকশন। তাহলে স্লিপের সূত্র হচ্ছে n = 1 - s 120 f / n। এই এসটা হচ্ছে আমাদের পার্সেন্ট, কত পার্সেন্ট? তাহলে 1 - 0.03% ইন্টু 120 ইন্টু 50 ভাগ 2। তাহলে আমরা পাচ্ছি কত? 2910 আরপিএম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর আরেকটা ম্যাথ ছিল যে একটি ডিসি মোটরের 230 ভোল্ট 200 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করতে পারে যদি জেনারেটরের দক্ষতা বা কর্মদক্ষতা 86% হয়, তবে জেনারেটরটিকে ঘোরাতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে? তাহলে আমাদের ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আউটপুট পেয়ে যাব। মানে এতটুকু সে সরবরাহ করতে পারে, মানে আউটপুট সে দিতে পারে। তাহলে যে আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, আউটপুট কারেন্ট দেওয়া আছে, এবং জেনারেটরের যে কর্মদক্ষতা সেটা দেওয়া আছে 86%। তাহলে পাওয়ার আউটপুট কতটুকু হচ্ছে? ভিআই, ভি হচ্ছে আমাদের 230, কারেন্ট হচ্ছে আমাদের 200, তাহলে এটা আমরা হচ্ছে 46,000 ওয়াট। তাহলে আমাদের যে ইফিসিয়েন্সির সূত্র জানি আউটপুট ভাগ ইনপুট। ইনপুট আমরা বের করবো আউটপুট ভাগ এফিসিয়েন্সি, তাহলে হচ্ছে আমাদের 46,000 ভাগ 0.86। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 53,888.37 ওয়াট। এটাকে যদি আমরা এইচপি তে নিয়ে আসি, তার মানে আমাদের এই সংখ্যাটাকে যদি আমরা 746 দ্বারা ভাগ করি, 746 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা এইচপির মানটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এটা যে কত অশ্ব শক্তি প্রয়োজন, যেহেতু এখানে অশ্ব শক্তি বলা আছে এই জন্য আমাদের এইচপি তে নিয়ে আসতে হবে। যদি অশ্ব শক্তি বলা না থাকতো, যদি বলতো ক্ষমতা কত বা পাওয়ার কত, তাহলে ওটা রাখলেও হতো। কিন্তু যেহেতু আমাদের এখানে অশ্ব শক্তি কথাটা উল্লেখ করে দিয়েছে, অশ্ব শক্তি কখনো উল্লেখ করা থাকলে অবশ্যই আমাদের এইচপি তে অ্যান্সার দেখাইতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, এটা শেষ ম্যাথ। তাহলে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে একটি অন্তর্বাহ আইসি ইঞ্জিনের ব্রেক হর্স পাওয়ার, এটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার এবং ইন্ডিকেটেড হর্স পাওয়ার নির্ণয় করুন, যেখানে টর্কের পরিমাণ দেওয়া আছে 100, ইঞ্জিনের গতি দেওয়া আছে আমাদের 1500 আরপিএম এবং যান্ত্রিক দক্ষতা দেওয়া আছে 75%। সহজ ম্যাথ একটা। আমাদের টর্ক দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো লিখছি, টর্ক দেওয়া আছে, স্পিড এবং মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে। তাহলে ব্রেক পাওয়ার সূত্র হচ্ছে, তাহলে ব্রেক পাওয়ার প্রথমে বের করবো আমরা। ব্রেক পাওয়ার হচ্ছে 2πnt ভাগ 60 ইন্টু 744। 744 দিচ্ছি আমরা ডাইরেক্ট এইচপিতে নিয়ে আসার জন্য। 744 যদি আমরা না দিতাম তাহলে এটা ওয়ার্ডে আসতো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসলে আমাদের 21.05 এইচপি। তো আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি যেটা জানি সেটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার ভাগ ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইকুয়াল কি ব্রেক হর্স পাওয়ার ভাগ মেকানিক্যাল এফিসিয়েন্সি, এটার সাথে এটা ভাগ করে দিলে আমরা পাবো 28.86 এইচপি। এর অ্যান্সার। তো দেখেন এখানে কিন্তু মেকানিক্যালের প্রশ্ন খুব কম, ইলেকট্রিক্যালের প্রশ্ন একটু বেশি। তো বুঝতে পারতেছেন যে আমাদের এই পরীক্ষায় ভালো করতে হলে ইলেকট্রিক্যাল পার্টটাও কিছুটা পারতে হবে আরকি। তো যারা মেকানিক্যাল তারা এই ম্যাথগুলো দেখে রাখবেন, বা এই টাইপের যে ম্যাথগুলো আছে এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো দেখে রাখবেন। আর ইলেকট্রিক্যাল যারা আছে তারা মেকানিক্যাল রিলেটেড এই ম্যাথগুলো দেখে রাখবেন, যাতে আমরা পরীক্ষা দিতে পারেন এগুলো ম্যাথগুলো আরকি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।